আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস সেই রুটিন অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে আমরা আজকে কত দিকে কত কারিগর এই রচনাটি সম্পর্কে আলোচনা করব। কত দিকে কত কারিগর এই রচনাটি লিখছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালে কুড়িগ্রাম শহরে। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। তিনি আমরা জানি যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিন পরে তিনি আর সেই পড়াশোনাটাকে চালিয়ে যাননি। তিনি সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং তারপর থেকে সে সাংবাদিক ছিলেন। তো একাধারে সে সাংবাদিক এবং সাহিত্যিক। তিনি একাধারে সাংবাদিক এবং তিনি সাহিত্য রচনা করেছেন। উল্লেখযোগ্য রচনা, তার উল্লেখযোগ্য রচনার মধ্যে কাব্যগ্রন্থ আছে, একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, আরো অনেকগুলো আছে। আমরা উল্লেখযোগ্য কয়েকটি লিখেছি এখানে: গল্প, শীত বিকেল, রক্ত গোলাপ ইত্যাদি, উপন্যাস, বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, ঈর্ষা ইত্যাদি। তিনি শিশু কিশোরদের জন্য লিখছেন, শিশু কিশোরদের জন্য লেখা সীমান্তের সিংহাসন, আরো অনেক রচনা আছে। মৃত্যু 27 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দে এই গুণী লেখকের মৃত্যু হয়। তো আমরা জানি যে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। তাকে সব্যসাচী লেখক বলা হয় কেন? সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার পদচারণা আছে, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন শাখা নিয়েই তিনি লিখেছেন। কাব্য, গল্প, উপন্যাস, নাটক, শিশু কিশোরদের জন্য রচনা। তো বিভিন্ন জায়গায় পদার্পণ থাকার কারণে, বিভিন্ন আঙ্গিকে সাহিত্য রচনা করার কারণে তাকে বলা হয় সব্যসাচী লেখক। সব্যসাচী মানে যার দুই হাতি সমান চলে তাকে। আর এখানে মূলত যার সাহিত্যের সব অঙ্গনেই যার পদার্পণ আছে বা সব বিষয়গুলো নিয়ে যিনি লেখেন তাকে বলা হয় সব্যসাচী লেখক। তো সেই অনুযায়ী সৈয়দ শামসুল হককে বলা হতো সব্যসাচী লেখক। তো আমরা একটু কত দিকে কত কারিগর রচনাটির মূল কথাগুলো জেনে নেই। যে বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকে এদেশের গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে। সে কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং তামা, দস্তা, লোহা, স্বর্ণ বিচিত্র শিল্পকর্ম এদেশে প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের চিত্রকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরা কুমোর হিসেবে পরিচিত। আমরা জানি যে সেই একটা সময় এখন যেরকম খাবারের চীনামাটির প্লেট, চীনামাটির থালা বা আরো কত সুন্দর সুন্দর সেই মেলামাইনের প্লেট, মেলামাইনের থালা, তারপরে সিলভারের হাঁড়ি পাতিল, এরকম কত সুন্দর সুন্দর নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলো, এগুলো কিন্তু একটা সময় ছিল না। আমরা যদি সেই 50 বছর বা 100 বছর 200 বছর পিছনে ফিরে যাই, তখন সেখানে কিন্তু এরকমের জিনিসপত্রের কোনো প্রমাণ ছিল না। তো তখন গ্রামের মানুষ কি ব্যবহার করত, তারা কিসে রান্না করত, তাদের নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্র সেগুলো কেমন ছিল। তো যেমন সেখানে ওই সময় কুমোরদের খুব প্রচলন ছিল। কুমোর যারা মাটির হাঁড়ি পাতিল বানায়, তো কাঁচা মাটির হাঁড়ি পাতিল বানিয়ে সেটা আগুনে পুড়িয়ে সেটাই তারা ভাত রান্না করত। সেটাই তাদের সেই যে মেহমানদারি করানোর জন্য যে প্লেট, যে খাবার পাত্র, সেগুলো কিন্তু এগুলো থেকেই ব্যবহার করা হতো। এবং তখনকার পাট দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানো হতো। পাটের সেই বেত দিয়ে, যেমন বেত দিয়ে চেয়ার নির্মাণ করা হতো, আবার বেত দিয়ে বিভিন্ন শৈল্পিক কারুকার্য করা হতো। তো তখনকার দিনে গ্রামীণ এই যে জিনিসগুলো দিয়ে ঘরের আসবাবপত্র তৈরি করা এবং এগুলো দিয়ে জীবনযাপনের একটা অংশ হিসেবে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু তিনি এই কত দিকে কত কারিগর রচনায় তুলে ধরেছে। তো এখানে মূলত তখনকার দিনের যে কুমোর সম্প্রদায়, সেই কুমোর সম্প্রদায়কেই মূলত তিনি এখানে এই রচনায় প্রাধান্য দিয়েছেন। আর যে সেই কুমোর সম্প্রদায় যে মাটির হাঁড়ি পাতিল বানাতো, এর সাথে যে বাঁশ, বেত, আরো বিভিন্ন সরঞ্জাম দিয়ে, গ্রামীণ বা লোকজ সরঞ্জাম দিয়ে যে নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলো তৈরি করা হতো,
সেই বিষয়গুলো এখানে তিনি তুলে ধরেছেন। একসময় মাটির তৈজসপত্র তৈরি করতেন কুমোরগণ, কিন্তু সেদিন এখন আর নেই। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব মূর্তি। পালমশাই তেমনি একজন জাত শিল্পী, তার তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, আবার লালন শাহ, এই বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্বের, রবীন্দ্রনাথ ঠাকুর, এই খ্যাতিমান ব্যক্তিত্বের অবয়ব বা প্রতিমূর্তি তৈরি করেন বা তাদের ছবি তৈরি করেন। তো এখানে তেমনি একটি কুমোরপাড়া গ্রাম, সেই কুমোরদের গ্রামে একজন অভিজ্ঞ কুমোর, মানে যে এই পেশায় খুব দক্ষ এবং বয়স্ক, যার অভিজ্ঞতা ও দেখাশোনা অনেক, তো সেই পালমশাই বা বৃদ্ধ পালমশাই সে দেখাশোনা করতেছেন যে সবাই যে বিভিন্ন মানুষের প্রতিমূর্তি বা তাদের ছবিগুলো ফুটিয়ে তুলেছেন মাটির আঁচড়ে, সেগুলো সঠিক আছে কিনা, এবং তার কথা অনুযায়ী যে প্রত্যেকের ছবির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে দাড়ির স্টাইল, তো সেই তার দাড়ি দেখেই বোঝা যায় বা তার ছায়া দেখেই বোঝা যায় যে এটা রবীন্দ্র। অর্থাৎ যারা খ্যাতিমান মানুষ, প্রতি খ্যাতিমান মানুষের যে শারীরিক অবকাঠামো বা তার শারীরিক গঠন, সেই অনুযায়ী দেখেও কিন্তু অনেক সময় অনুমান করা যায় যে এই ছবিটি কার বা এই প্রতিমূর্তিটি কার। তো যারা এই কাজগুলো করছেন বৃদ্ধ পালমশাই, তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে রবীন্দ্রনাথের ছবি যখন ফুটিয়ে তুলবে, তার প্রতিমূর্তি যখন তৈরি করবে, সেখানে তার দাড়ির অবয়বটা কিভাবে হবে, লালন শাহের দাড়ির অবয়বটা কিভাবে হবে। তো এটা উনি তদারকি করছেন এবং সবাইকে তদারকি করে এই কাজগুলো শিখিয়ে দিচ্ছেন। এবং সেখানে যে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল এবং সবার উপরে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি। আসলে সবার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি কেন? কারণ আমরা জানি তিনি রাষ্ট্রনায়ক, অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষক, এবং তার একক নেতৃত্বেই মূলত আমাদের দেশ স্বাধীন হয়। সেই অনুযায়ী তার ছবিটা, সে যেরকম উদার মনের মহৎ ব্যক্তিত্ব, তো তার ছবিটা আসলে নিচে থাকার কথা নয়। তো বৃদ্ধ পালমশাইয়ের যুক্তিতে তার ছবিটা সবার উপরেই থাকা উচিত। সে কারণে আমাদের যে লেখক সৈয়দ শামসুল হক, তিনি কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবিটি খুঁজে পাচ্ছিলেন না, কারণ ছবিটি ছিল সবার উপরে, আর বঙ্গবন্ধুর ছবি অবশ্যই সবার উপরেই থাকা উচিত। তো এই যে আমরা আলোচনাগুলো করলাম, এই কথাগুলোই মূলত এই কত দিকে কত কারিগর রচনার মূল কথা। তো এবারে আমরা এই কত দিকে কত কারিগর রচনার যে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা সবসময় দিয়ে থাকি, সেগুলো দিব। আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের দিব, বাড়ির কাজ সবসময় যেটা দিয়ে থাকি, তোমাদের কিছু জ্ঞানমূলক কাজ দিব। বাড়ির কাজ, বাড়ির কাজ, জ্ঞানমূলক প্রশ্ন, কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব। যেমন কুমোররা কিভাবে পাটা তৈরি করেছে? কুমোররা কিভাবে পাটা তৈরি করছে? কুমোররা কিভাবে পাটা তৈরি করছে? কুমোররা পাটাগুলো কি দিয়ে সংশোধন করে? কুমোররা পাটাগুলো কি দিয়ে সংশোধন করে? 3 কুমোররা
কুমোররা পাটাগুলো কি দিয়ে সংশোধন করে, এখানে আমরা কি দিয়ে সংশোধন করে। এরপরে দেখো, কার মুকুটটা ছাঁচে ওঠেনি, কার মুকুটটা ছাঁচে উঠেনি। এটা যখন আমরা গল্পটা পড়বো, তোমরা যখন রচনাটা পড়বা তখন দেখবা যে চাঁদ সওদাগরের মুকুটটা ছাঁচে উঠেনি। এ দাড়ি তো বাংলার সকলে চেনে, এটি কার দাড়ি? অথবা বাংলার কোন দাড়িটি বাংলার সকলে চেনে? কার এ দাড়ি তো বাংলার সকলে চেনে, কার দাড়ি? এ দাড়ি তো বাংলার সকলে চেনে। তো এখানে এ দাড়ি বলতে কার দাড়িকে বোঝানো হয়েছে? গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটি কার আঁকা? গরুর গাড়ির চাকা ঠেলে তোলা ছবিটি কার আঁকা? গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটি কার আঁকা? বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবিটা আমরা রশ্মিকার দিয়েও লিখতে পারি। আচ্ছা, বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? এরপরে আমরা আরো কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব। এরপরে দেখো, কুমারদের গ্রামটি কেমন? কুমারদের গ্রামটি কেমন? কুমারদের গ্রামটি কেমন ছিল? এরপরে শান্তি কি বা শান্তি শব্দের অর্থ কি? শান্তি শব্দের অর্থ কি? শান্তি শব্দের অর্থ কি? ঘাটি কি? এটা আমরা রশ্মিকার দিয়ে লিখতে পারি। শান্তি ঘাটি কি? ঘাটি কি? দেখো, শান্তি হলো মাটির তৈরি ছোট থালা, আর ঘাটি হলো মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। নিরাসক্ত শব্দের অর্থ কি?
নিরাসক্ত শব্দের অর্থ কি? নিরাসক্ত শব্দের অর্থ কি? নিরাসক্ত শব্দের অর্থ এটা মূলত যাদের আবেগহীন, আবেগ নেই বা কোনো বিষয়ে আসক্তি নেই, তাদেরকে মূলত বলা হয় নিরাসক্ত। এরপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব। এবার কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখো। অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবারে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখো। যেমন, পাটার কাজ দেখে লেখক কৌতূহলী হলেন কেন? পাটার কাজ দেখে লেখক কৌতূহলী হলেন কেন? কৌতূহলী হলেন কেন ব্যাখ্যা করো। পাটার কাজ দেখে লেখক কৌতূহলী হলেন কেন? ছায়া দিয়েই বুঝানো যায় রবীন্দ্রনাথ খালি ছায়া দিয়াই বোঝানো যায় রবীন্দ্রনাথ। ব্যাখ্যা করো। অর্থাৎ খালি, এটা আমরা লেকচারে বলেছি যে রবীন্দ্রনাথ তার একটি আলাদা স্পেশাল অবয়ব আছে, সে অনুযায়ী পালমশাই বঙ্গবন্ধুর ছবিকে উপরে রাখছিলেন কেন? পালমশাই বঙ্গবন্ধুর ছবিকে উপরে রাখছিলেন কেন? ব্যাখ্যা করো। পালমশাই বঙ্গবন্ধুর ছবিকে উপরে রাখছিলেন কেন? ব্যাখ্যা করো। বাংলাদেশের কুমোরেরা কিভাবে আমাদের ঐতিহ্য ধরে রাখেন? বাংলাদেশের কুমোরেরা কিভাবে আমাদের দেশের ঐতিহ্য ধরে রাখে? ব্যাখ্যা করো। বাংলাদেশের কুমোররা কিভাবে আমাদের দেশের ঐতিহ্য ধরে রাখে? ব্যাখ্যা করো। এরপরে দেখো আরেকটি প্রশ্ন দেব উদ্ভাবনমূলক। পালমশাই একজন জাত শিল্পী। পালমশাই একজন জাত শিল্পী। ব্যাখ্যা করো।
ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন দিলাম, বাড়ির কাজ অবশ্যই তোমরা এগুলো কমপ্লিট করবে। আচ্ছা, এরপরে দেখো শিক্ষণফল। শিক্ষণফল প্রাচীনকালে কুমোরদের জীবনযাপন সম্পর্কে ধারণা। প্রাচীনকালে যে কুমোররা তারা কিভাবে জীবনযাপন করত আর সেই সম্পর্কে একটি ধারণা। প্রাচীনকালে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের আসবাবপত্র তৈরি ও ব্যবহার বিধি সম্পর্কে ধারণা। অর্থাৎ প্রাচীনকালে যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলো তৈরি করা হতো বিভিন্ন সরঞ্জাম দিয়ে, বাঁশ, বেত, মাটি, তো সেই আসবাবপত্র তৈরি এবং সেগুলোর ব্যবহার বিধি সম্পর্কে একটি ধারণা পাবে। কুমোরদের কাজে দক্ষতার স্বরূপ। শিক্ষার্থীবৃন্দ, এগুলো হলো আমাদের শিক্ষণফল, যে প্রাচীনকালের কুমোরদের জীবনযাপন সম্পর্কে ধারণা, প্রাচীনকালে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি ও ব্যবহার বিধি সম্পর্কে ধারণা, কুমোরদের কাজের দক্ষতা স্বরূপ। তো এ সম্পর্কে আমরা ধারণা পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের ষষ্ঠ শ্রেণীর যে রচনাটি আমরা আলোচনা করেছি, কত দিকে কত কারিগর, সেই আলোচনা আমরা এখানেই শেষ করেছি। আর আমরা ক্লাস শেষ করার আগে আরেকটি কথা বলবো, অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সংসার টেলিভিশনের ক্লাসগুলো দেখবে অবশ্যই। আর তোমরা জানো যে আমাদের বর্তমান সময়টা দুটো মহামারী কাজ করে বর্তমানে আমাদের। একটি মহামারী হলো করোনা ভাইরাস, আর একটি মহামারী হলো মাদক। মাদকটি হলো করোনা ভাইরাসের থেকেও মহামারী, কারণ করোনা ভাইরাস শুধু একটি পরিবারে যে আক্রান্ত হয় শুধু সেই ক্ষতিগ্রস্ত হয়, আর মাদক এমন একটি জিনিস যে মাদকাসক্ত হয় শুধু সেই ক্ষতিগ্রস্ত হয় না, তার পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তার আত্মীয় স্বজন সবাই ক্ষতিগ্রস্ত হয়। এজন্য মাদক হলো করোনার থেকেও ভয়াবহ। তো বর্তমানে বাংলাদেশে অর্থাৎ গোটা বিশ্বেই কিন্তু এই দুটো জিনিসই আক্রান্ত, এক হলো মাদক আর এক হলো করোনা। আমাদের বাংলাদেশেও যেহেতু তাদের ব্যতিক্রম নয়, তো সে অনুযায়ী আমাদের দেশেও এই যে মাদকের করাল গ্রাস, আর সেটা পুরো বাংলাদেশটাকে গ্রাস করতে যাচ্ছে। তো সেখান থেকে অভিভাবক এবং শিক্ষার্থী আমি সবার উদ্দেশ্যেই বলবো, তোমরা অবশ্যই মাদক থেকে বিরত থাকবে এবং এই যে মাদকের যে কুফলগুলো সেগুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকবে। তোমরা কৌতূহলী হয়ে কখনো মাদক কি এটা পরীক্ষা করতে যেও না, বরং কৌতূহলী হয়ে মাদকের যে কুফলগুলো সেগুলো শেখো। মাদকাসক্ত হলে তার যে কি পরিণতি হয়, তার নিজের পরিণতি, তার পারিবারিক
সামাজিক, তার স্বজনদের পরিণতি, অর্থাৎ মাদকের কুফল সম্পর্কে তোমরা যদি আগে শেখো, আগে জানো, তাহলে অবশ্যই তোমরা মাদকাসক্ত হবে না। তো এর জন্য আমি বারবার বলবো, অবশ্যই মাদকাসক্ত থেকে বিরত থাকতে হবে এবং কোনো ক্রমেই কৌতূহলী হয়ে এগুলো ধরা, দেখা বা এগুলোর সংস্পর্শে যাওয়া যাবে না, সে সম্পর্কে অবশ্যই সাবধান থাকবে। তো শিক্ষার্থী কিন্তু আমরা আমাদের কতদিকে কত কারিগর রচনার আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।